চলুন আজকের এই এক্সপ্লেনারে আমরা এক বিশাল যাত্রায় বেরিয়ে পড়ি। বিষয়বস্তু সময়ের সম্পূর্ণ জীবনচক্র, একদম পরম শুরু থেকে শুরু করে অকল্পনীয় এক সমাপ্তি পর্যন্ত সময়ের যে অসাধারণ গল্প, আজ সেটাই উন্মোচন করব আমরা। আমরা এমন একটা স্রোতের কথা বলছি যা কখনোই থামে না, কিন্তু কখনো কি মনে হয়েছে এই স্রোতটা আসলে কোথা থেকে এলো? যে কোনো উৎপত্তির গল্প শোনার সময় আমাদের মনের সবচেয়ে স্বাভাবিক যে প্রশ্নটা জাগে তা হল, শুরুর ঠিক আগে কি ছিল? বিগ ব্যাংয়ের 1 সেকেন্ড আগে মহাবিশ্ব ঠিক কেমন ছিল? মজার ব্যাপার হল, বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং এবং জেমস হার্টেল তাদের নো বাউন্ডারি প্রপোজাল বা সীমাহীন প্রস্তাবে এর এক অদ্ভুত উত্তর দিয়েছেন। তারা পৃথিবীর দক্ষিণ মেরুর উদাহরণ টেনে বলেছেন, কেউ যদি একদম দক্ষিণ মেরুতে দাঁড়িয়ে থাকে তবে সেখান থেকে আরও দক্ষিণে যাওয়ার কিন্তু কোনো মানেই হয় না, তাই না? ঠিক একইভাবে সময়ের জন্মের আগের কোনো সময়ের কথা জিজ্ঞাসা করাটাও আসলে একেবারেই অর্থহীন, কারণ আগে বলতে তখন আসলে কিছুই ছিল না। সেকশন ১, সময়ের জন্ম 1 সেকেন্ডের প্রথম ভগ্নাংশ। মহাজাগতিক নদীর একেবারে প্রথম যুগের স্বাগত। মহাজাগতিক ঘড়ির কাঁটা ঠিক কিভাবে টিকটিক করা শুরু করল, চলুন সেই মঞ্চটা একটু প্রস্তুত করা যাক। সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হলো, এটি আমাদের অস্তিত্বের ধারণাকেই পুরোপুরি পাল্টে দেয়। দেখুন, বিগ ব্যাং কিন্তু বিশাল কোনো শূন্যস্থানের ভেতরে ঘটা কোনো বিস্ফোরণ ছিল না, বরং এটি ছিল স্বয়ং স্থান বা স্পেসেরই বিস্ফোরণ। আর ঠিক সেই মুহূর্তেই জন্ম হয়েছিল সময়ের। অর্থাৎ সময় মহাবিশ্বের কোনো ব্যাকগ্রাউন্ড বা পটভূমি নয়, সময় মহাবিশ্বের নিজস্ব একটা অবিচ্ছেদ্য অংশ, ঠিক একটা চারমাত্রিক বুননের মতো। আর এই সব কিছুর শুরুটা হয়েছিল অকল্পনীয় ক্ষুদ্র একটা মুহূর্তে, যাকে আমরা প্ল্যাঙ্ক যুগ বলি। বিগ ব্যাংয়ের মাত্র 10⁻⁻43 সেকেন্ড পরের ঘটনা এটি, ভাবা যায়? এই সময়ে মহাবিশ্ব ছিল প্রবলভাবে আলোড়িত এক কোয়ান্টাম ফোম, যার তাপমাত্রা ছিল 10⁻32 ডিগ্রি, মানে প্রচণ্ড রকমের উত্তপ্ত। আর প্রকৃতির যে 4টা মৌলিক বল আমরা এখন দেখি, সেগুলো তখন একদম একসাথে মিলে একটা একক অতিমানবিক বল হিসেবে বিরাজ করছিল। এরপর আদি মহাবিশ্ব কিভাবে বিকশিত হতে শুরু করল, সেটা এক অসাধারণ গল্প। প্ল্যাঙ্ক যুগের পরপরই অ্যালেন গুথের ইনফ্লেশন বা স্ফীতিতত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব অবিশ্বাস্য দ্রুত গতিতে প্রসারিত হতে শুরু করে। এরপরেই উত্তপ্ত মহাবিশ্বটা ধীরে ধীরে শীতল হতে থাকে, তৈরি হতে থাকে প্রথম কোয়ার্ক আর ইলেকট্রনের মতো মৌলিক কণাগুলো। আর ঠিক 3,80,000 বছর পর মহাবিশ্ব যখন অবশেষে একটু স্বচ্ছ হয়ে আসে, তখন আলোর প্রথম রশ্মি, মানে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, চারদিকে ছড়িয়ে পড়ে। সেকশন 2, এনট্রপির তীর, বাস্তবতার দিক। সময়ের জন্ম তো হল, কিন্তু সময় কেন শুধু সামনের দিকেই চলে? কেন ভাঙা কাজ কখনো নিজে নিজে জোড়া লাগে না? সময়ের এই একমুখী প্রবাহ মূলত মহাবিশ্বের একটা পরম শৃঙ্খলার অবস্থা থেকে অগণিত বিশৃঙ্খলার দিকে ধাবিত হওয়ারই নামান্তর। একটা বাক্সে আলাদা করে রাখা গ্যাস যেমন একবার মিশে গেলে আর নিজে থেকে আগের অবস্থায় ফিরতে পারে না, ঠিক তেমনি বিগ ব্যাংয়ের সময়কার সেই নিখুঁত শৃঙ্খলা ধীরে ধীরে বিশৃঙ্খলায় পরিণত হচ্ছে। বিজ্ঞানের ভাষায় একেই বলে এনট্রপি। আর এই এনট্রপি বৃদ্ধির দিকটাই হল সময়ের সামনের দিকে এগিয়ে চলার দিক। কিন্তু এখানে ভীষণ সুন্দর একটা স্ববিরোধিতা বা প্যারাডক্স আছে। যদি মহাবিশ্ব শুধুই বিশৃঙ্খলার দিকে যায়, তাহলে এত সুন্দর সুন্দর গ্রহ নক্ষত্র বা আমাদের এই প্রাণীর কিভাবে তৈরি হলো? এর উত্তরটা লুকিয়ে আছে মহাকর্ষের ভেতরে। মহাকর্ষ বল যখন গ্যাসের মেঘকে সংকুচিত করে নক্ষত্র তৈরি করে, তখন সে নক্ষত্র প্রচুর পরিমাণে তাপ ও শক্তি মহাশূন্যে ছড়িয়ে দেয়। সোজা কথায়, স্থানীয়ভাবে একটুখানি শৃঙ্খলা তৈরি করার জন্য মহাবিশ্ব বাকি সব জায়গায় বিশাল আকারে বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়। একে আমরা বলতে পারি একটা মহাজাগতিক চুক্তি। সেকশন 3, এখনের আপেক্ষিকতা, সময়ের নদীর বাঁক। আমরা এতক্ষণ সময়ের একমুখী প্রবাহ নিয়ে কথা বললাম, কিন্তু অ্যালবার্ট আইনস্টাইন আমাদের দেখিয়েছেন যে সবার জন্য সময়ের একটা নির্দিষ্ট ঘড়ি থাকার ধারণাটা আসলে পুরোপুরি একটা বিভ্রাম। ভর এবং গতি সময়ের এই 4 মাত্রিক বুননকে একেবারে বাঁকিয়ে দিতে পারে। কোনো বস্তু যত দ্রুত চলবে বা যত ভারী বস্তুর কাছাকাছি থাকবে, তার জন্য সময় ততটাই ধীর হয়ে যাবে। পাহাড়ের চূড়ার চেয়ে সমুদ্রপৃষ্ঠে ঘড়ি একটু হলেও ধীরে চলে।
এমনকি আমাদের জিপিএস স্যাটেলাইটগুলোকেও প্রতিনিয়ত এই আপেক্ষিকতার হিসাব করতে হয়, না হলে আমাদের ন্যাভিগেশন সিস্টেম কাজই করত না। আর আলোর কণা বা ফোটন এতই দ্রুত চলে যে তার কাছে সময়ের কোনো অস্তিত্বই নেই, সময় সেখানে পুরোই স্থির। আর এই ব্যাপারটা পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় অমীমাংসিত সমস্যাটিকে চমৎকারভাবে আমাদের সামনে তুলে ধরে। একদিকে আইনস্টাইনের আপেক্ষিকতা বলছে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একটা স্থির ব্লকের মতো, আগে থেকেই লেখা আছে, মানে ভবিষ্যৎ পূর্ব নির্ধারিত। অন্যদিকে কোয়ান্টাম মেকানিক্স বলছে ভিন্ন কথা। তাদের মতে বাস্তবতা হল পুরোপুরি সম্ভাবনা এবং ভবিষ্যৎ একেবারেই অনিশ্চিত আর এলোমেলো। এই দুই ধারণার তীব্র সংঘাত আজও বিজ্ঞানীদের রীতিমতো ভাবিয়ে তোলে। সেকশন ৪, অনন্তকালের প্রান্ত, সুদূর ভবিষ্যৎ। এবার আমরা নক্ষত্র সৃষ্টির যুগটা পেরিয়ে আমাদের মহাজাগতিক ঘড়িটিকে অনেক অনেক দূর ভবিষ্যতে নিয়ে যাব। এমন এক ভবিষ্যৎ যা অকল্পনীয় রকমের অন্ধকার আর জনশূন্য। মহাবিশ্বের এই গুটিয়ে যাওয়ার রহস্যময় গল্পটা শুরু হবে লাল বামন বা রেড ডোয়ার্ফ নক্ষত্রদের আলো নিভে যাওয়ার মাধ্যমে। এরপর ধীরে ধীরে গ্যালাক্সিগুলো বিলীন হয়ে যাবে এবং একসময় মহাবিশ্বের মূল গাঠনিক উপাদান যে প্রোটন কণা, সেটাও নিজে থেকে ক্ষয় হয়ে শক্তিতে পরিণত হবে। এই নিঃশব্দ মহাবিশ্বে তখন আর কোনো বস্তুই অবশিষ্ট থাকবে না। এরপর আসবে ব্ল্যাক হোল যুগ, 10⁻100 বছর, বা যাকে আমরা বলি এক গুগল বছর। এত বিশাল একটা সময় পরে মহাবিশ্বের শেষ সুপারম্যাসিভ ব্ল্যাক হোলগুলো হকিং রেডিয়েশন প্রক্রিয়ায় বাষ্পীভূত হতে হতে শেষ পর্যন্ত চিরতরে হারিয়ে যাবে। যখন সবকিছু শেষ, তখন মহাবিশ্ব তার সর্বোচ্চ বিশৃঙ্খলা বা এন্ট্রপির অবস্থায় পৌঁছাবে। একেই বলা হয় হিট ডেথ বা তাপীয় মৃত্যু। এই শীতল, শক্তিহীন একটা স্যুপের মতো মহাবিশ্বে নতুন করে আর কোনো পরিবর্তনই ঘটবে না। একটু ভেবে দেখুন তো, যেখানে কোনো স্পন্দন নেই, জ্বলন নেই বা সামান্যতম কোনো পরিবর্তন নেই, সেখানে 1 সেকেন্ড পার হওয়ার আসলে মানে কি? এ চূড়ান্ত শূন্যতায় হয়তো সময় নিজেই থমকে দাঁড়াবে। কিন্তু গল্পটা হয়তো এখানেই শেষ নয়। বিখ্যাত পদার্থবিদ রজার পেনরোজ একটা শ্বাসরুদ্ধকর তত্ত্ব দিয়েছেন। তিনি বলেছেন, সময়ের এই প্রান্ত কোনো দেয়াল নয়, বরং এটি একটা দরজা। ভরহীন, শীতল আর অসীম মহাবিশ্বের গাণিতিক রূপ আর আমাদের উত্তপ্ত ক্ষুদ্র বিগ ব্যাঙ্গের গাণিতিক রূপ, এই দুটো নাকি সম্পূর্ণ এক। এর মানে হল আগের মহাবিশ্বের সেই চরম শূন্যতা থেকেই হয়তো জন্ম নেবে নতুন এক মহাবিশ্বের নিখুঁত সূচনা। একেবারে অবিশ্বাস্য একটা অন্তহীন চক্র। সেকশন ৫, বর্তমানের অর্থ, বর্তমানে ফেরা। এই বিশাল মহাজাগতিক স্কেল থেকে চলুন এবার আমরা আমাদের নিজেদের জীবনে ফিরে আসি। আমরা প্রতিনিয়ত ঘড়ি বা ক্যালেন্ডার দিয়ে সময় মাপার চেষ্টা করি বটে, কিন্তু মজার ব্যাপারটা হলো আসলে সময়ই আমাদের পরিমাপ করে চলেছে। আমাদের কোষের ডিএনএ ক্ষয় হওয়া থেকে শুরু করে পৃথিবীর পাথুরের স্তর, সবই সময়ের এক একটা সুস্পষ্ট ছাপ। এমনকি আমাদের মস্তিষ্ক যখন একটা নতুন স্মৃতি তৈরি করে, তখন সেটাও শক্তি পুড়িয়ে মহাবিশ্বের এন্ট্রপি বা বিশৃঙ্খলাকে একটু হলেও বাড়িয়ে দেয়। সময় আসলে এক নিরপেক্ষ পরিমাপক, যা আমাদের জীবনের প্রতিটি অংশকে ফিল্টার করছে। যেমনটা বলা হয়, সময়ের প্রান্ত দূরবর্তী অন্ধকারে ভয়ের কোনো গন্তব্য নয়, এটি ঠিক এই মুহূর্ত। তাহলে সময়ের আসল প্রান্তটা কোথায়? সেই সুদূর ভবিষ্যতে? একেবারেই না। সময়ের প্রকৃত প্রান্ত হল আমাদের এই বর্তমান বা এখন। এটি হলো সেই একদম নিখুঁত চলমান একটা ইন্টারফেস, যেখানে ভবিষ্যতের অসীম সম্ভাবনাগুলো ঠিক এই মুহূর্তে বাস্তবতায় রূপ নিচ্ছে আর ঠিক পরক্ষণেই স্থির অতীতের স্মৃতিতে পরিণত হচ্ছে। আমরা সময়ের এই সুবিশাল মহাজাগতিক নদীরই একটা অবিচ্ছেদ্য অংশ। একটু ভেবে দেখলে অবাক হতে হয়, আমাদের এই যে চেতনা, এটা কি তবে স্বয়ং মহাবিশ্বেরই নিজেকে স্মরণ করার একটা উপায়? মহাবিশ্বের এই দীর্ঘ পথ চলায় আমাদের অস্তিত্ব অত্যন্ত ক্ষুদ্র হলেও তা ভীষণ তাৎপর্যপূর্ণ। এই অনন্ত সময়ের স্রোতে আমাদের আসল স্থানটা ঠিক কোথায়? এই বিস্ময়কর প্রশ্নটাই আজ সবার ভাবনার জন্য রেখে গেলাম। আজকের এই এক্সপ্লেনারের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।